আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কিত কয়েকটা চটকদার তথ্য আপনাদেরকে দেই। অনেকেই অনেক মন্তব্য করতে পারেন, বাট পুরো ভিডিও দেখবেন, এরপর মন্তব্য করবেন। আশা করি আপনারা আশাহত হবেন না। এই বিষয়টা বলার আগে আপনাদের কয়েকটা পয়েন্ট আমি ধরিয়ে দিই। আপনাদের মধ্যে কি একবারের জন্য প্রশ্ন জাগে না যে আওয়ামী লীগের মতো এত বৃহৎ একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলকে বাইরে রেখে, তাদেরকে নিষিদ্ধ করে, তাদের কার্যক্রম স্থগিত করে একটা নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলো? 17 বছরের নির্বাসিত জীবন শেষে, পলাতক জীবন শেষে ফেরারি তারেক রহমান বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হয়ে গেল খুব সহজেই। এর মধ্যে কি কোনো কিছু হয়নি? তার বিরুদ্ধে মামলা ছিল, আসামি ছিল, দণ্ডপ্রাপ্ত ছিল। 21 আগস্ট গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র মামলা, হাওয়া ভবনের দুর্নীতির তো একাল সেকাল আপনারা সব জানেন। পাশাপাশি একযুগে দেশের 64 জেলায় সিরিজ বোমা হামলার সাথেও সম্পৃক্ত ছিল জনাব মাস্টার মাইন্ড তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছে, ঠিকঠাক মতো রাষ্ট্র পরিচালনা করছে, বিএনপি ক্ষমতা ভোগ করতেছে, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের অনুপস্থিতিতে আওয়ামী লীগ নিয়ে ভাবার মতো কিছু নাই, আওয়ামী লীগ মরে যাক, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। এমনটা ভাবছেন আপনারা যে তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে কোনো প্রকার চিন্তা ভাবনা করছে না? আওয়ামী লীগ ফিরতে পারলে ফিরুক, না ফিরতে পারলে না ফিরুক, তারা তাদেরকে ফিরতে দেবে না। অর্থাৎ বিএনপি আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে দেবে না, এটা তো সত্য কথা। কিন্তু তারেক রহমান কি আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে শঙ্কিত? তারেক রহমান কি আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে দ্বিধার মধ্যে আছেন? তারেক রহমান কি চান না বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসুক? এই প্রশ্নগুলা কি আপনাদের মনের মধ্যে জাগে? যদি না জেগে থাকে তবে আমি কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বুঝতে পারবেন। তারেক রহমান ঠিক যেভাবে 5 আগস্টের সেই মেটিকুলাস অভ্যুত্থান ঘটিয়েছেন, যে অভ্যুত্থানের মাস্টার মাইন্ড ছিলেন, একইভাবে আরেকটা মেটিকুলাস পরিকল্পনা করেছেন, যেই পরিকল্পনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে কয়েকটা খণ্ডে বিভক্ত করার একটা অপচেষ্টা তিনি চালাচ্ছেন। আর তার এই চেষ্টায় যারা সারথি, যারা সাথী, তাদের নাম আমি বলবো না, ইশারা ইঙ্গিতে আমি তাদের কথা বলবো। তাদের নাম বলে অনেকে আবার আমাকে বলবেন আমি গুজব রটাই, আমি সংস্কারপন্থী, আমি এইটা, আমি সেইটা, আমি দলের ভালো চাই না। বলতে পারেন, ইশারা ইঙ্গিতে আমি তাদেরকে বুঝিয়ে দেবো। আপনারা যারা বুদ্ধিমান তারা বুঝে যাবেন। প্রথমত, এই মুহূর্তে অর্থাৎ 5 আগস্টের পর থেকে যেসব মানুষ আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আওয়ামী লীগের পক্ষে সরাসরি না, তারা বলার চেষ্টা করে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা ঠিক হয়নি, আওয়ামী লীগ একটা বৃহৎ সংগঠন, আওয়ামী লীগের একটা বৃহৎ জনসমর্থন আছে, গোষ্ঠী আছে যারা আওয়ামী লীগকে সমর্থন করে, 40-50% ভোট আছে, ভোট ব্যাংক আছে, এ ধরনের কথা বলে না। আলটিমেটলি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে সেটা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে চলে আসে, কারণ মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ একে অন্যের পরিপূরক। এটা তো আপনারা বিশ্বাস করেন। 5 আগস্টের পর থেকে যেই সব টকশো বুদ্ধিজীবী, যেই সব অনলাইন অ্যাক্টিভিস্ট, যেই সব অ্যাঙ্কর, যেই সব গণমাধ্যম কর্মী, তারা নিউট্রাল সাজার চেষ্টা করছে। অতীতে তাদের ব্যাকগ্রাউন্ড আপনারা ঘাটিয়ে দেখেন, দেখতে পাবেন এরা সারাক্ষণ আওয়ামী লীগের বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে, আওয়ামী লীগ এইটা করেছে সেইটা করেছে, ভুলভাল সবসময় বিএনপি মনা ছিল, বিএনপি পন্থী ছিল। এরা এখন হুট করে 5 আগস্টের পর তারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেছে, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলতেছে, 32 ভাঙা নিয়ে কথা বলতেছে। কিন্তু 32 যখন ভাঙা হয়েছিল তখন তারা কেউ কথা বলেনি। 32 ভেঙে ফেলার পর তখন তাদের মধ্যে কথার ফুলঝুরি আমরা দেখতে পাচ্ছি। এই ব্যক্তিগুলা এরা চেষ্টা করছে মুক্তিযুদ্ধের পক্ষে বয়ান উৎপন্ন করে, এই বয়ানকে ছড়িয়ে দিয়ে সাইকোলজিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগের যারা তৃণমূলের কর্মী সমর্থক, তাদের মনের মধ্যে প্রবেশ করার একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আরো সহজ ভাষায় বলবো, এই তথাকথিত বুদ্ধিজীবী, টকশুজীবী, অনলাইন অ্যাক্টিভিস্ট, গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা এখন নিরপেক্ষ বয়ান উৎপাদন করছে, তারা বুঝাচ্ছে আওয়ামী লীগের কেউ না তারা, বিএনপির কেউ না তারা, তারা শুধুমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারা শুধুমাত্র বাংলাদেশপন্থী মানুষ। দেখেন, একটা কথা বলিনি, রাজনীতির বাইরে কেউ না, মানুষ একটা রাজনৈতিক জীব। আপনাকে প্রতি মুহূর্তে রাজনীতির মধ্য দিয়ে যেতে হয়। পরিবারেও রাজনীতি থাকে। পরিবারে আপনি যদি সক্ষম না হন, আপনি যদি উপার্জনক্ষম না হন, সেই ক্ষেত্রে আপনার পরিবার আপনাকে পারিবারিক রাজনীতির মধ্যে ফেলে দিয়ে আপনাকে হেনস্থা করবে। দ্যাট ইজ রিয়েলিটি। এটা আপনাকে মেনেই পরিবারে নিয়ে বাঁচতে হবে, এটা আপনাকে মেনেই সমাজে বসবাস করতে হবে, রাষ্ট্রে চলাফেরা করতে হবে। সুতরাং রাজনীতির বাইরে কেউ না। যারা বলে আমি নিরপেক্ষ, যারা বলে আমি কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করি না, তারা মূলত জামাত, তারা মূলত শিবির, তারা মূলত গুপ্ত বিএনপি। সুতরাং বাংলাদেশে যারা বাস করে প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক, কিংবা তাদের মধ্যে একটা মতাদর্শিক জায়গা অবশ্যই আছে। এই যে ব্যক্তিগুলা 5 আগস্টের পর, আমি একটা উদাহরণ দিই, আমতারেক
আমজনতার তারেক কিন্তু 5 আগস্টের আগে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে। বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধকে এই দেশ থেকে ধ্বংস করে দিতে হবে, এই দেশ থেকে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, 32 সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে হবে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের কোনো বয়ান রাখা যাবে না। হঠাৎ করে 5 আগস্টের পর কি হয়ে গেল? তারেক মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে 32 ভাঙার জন্য অনুসূচনা দেখায়, স্বাধীনতার পক্ষে কথা বলে, শেখ হাসিনার পক্ষেও তার দু একটা বয়ান চলে যায়, শহীদ মিনারে স্মৃতিসৌধে গিয়ে জয় বাংলা স্লোগান না দিলেও জয় বাংলার পক্ষে দাঁড়িয়ে যায়। এইগুলা মেটিকুলাস পরিকল্পনার অংশ। কোন সেই পরিকল্পনা সেটা আমি বলবো, তার আগে আরো কিছু বিষয় আপনাদেরকে ইশারায় বুঝিয়ে দিই। এই প্রক্রিয়ার মধ্যে যারা আছে তারা চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কথা বলতে, ইনিয়ে বিনিয়ে কথা বলতে, সরাসরি না, সরাসরি তারা ডিফেন্ড করতেছে না, ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পক্ষে এবং মুক্তিযুদ্ধের পক্ষে বয়ান উৎপাদন করছে, যাতে করে আওয়ামী লীগের ছাপোষা নিরীহ নির্যাতিত নিপীড়িত নেতাকর্মী এদের মনের মধ্যে তারা প্রবেশ করতে পারে একটা সময়, যাতে তারা কথা বললে সেই কথা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রভাবিত করে, তাদেরকে পূর্ণ মাত্রায় প্রভাবিত করবার জন্য তারা এই প্রক্রিয়ায় আগাচ্ছে। এখন জিজ্ঞাসা করবেন না কোন সেই প্রক্রিয়া? একটা মাত্র প্রক্রিয়া, সেটা হচ্ছে রিফর্ম বাংলাদেশ আওয়ামী লীগ। অর্থাৎ রিফর্ম আওয়ামী লীগ তত্ত্ব হচ্ছে শেখ হাসিনাকে মাইনাস করে আওয়ামী লীগকে সামনে নিয়ে আসা। দেখেন, আগেই বলেছি আওয়ামী লীগের মতো একটা বৃহৎ রাজনৈতিক দলকে নিয়ে বিএনপির মাথা ব্যথা নাই। বিএনপি জানে না আওয়ামী লীগের শক্তিমত্তার জায়গা? 96 এর আন্দোলন বিএনপি দেখে নাই? লগি বৈঠা আন্দোলনের কথা কি বিএনপি ভুলে গেছে? কোনোটাই ভুলে যায়নি। বিএনপি খুব ভালো করে জানে আওয়ামী লীগ যদি পূর্ণ মাত্রায়, অর্থাৎ বর্তমান শক্তি ধরা আওয়ামী লীগ যদি পূর্ণ মাত্রায় বাংলাদেশের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে, বিএনপির বাপের সক্ষমতা নাই আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখা। এটা বিএনপি জানে। সুতরাং বিএনপি কাল ক্ষেপণ করতেছে, সময় ক্ষেপণ করতেছে কিভাবে তাদের রিফর্ম আওয়ামী লীগ সামনে নিয়ে আসা যায়। আর এই রিফর্ম আওয়ামী লীগ তত্ত্বে বিএনপির হয়ে কাজ করতেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা DGFI। ক্লিয়ারলি বুঝাতে পেরেছি আমি? আরো স্পষ্ট ভাষায় বলি, তারেক রহমান চাচ্ছে শেখ হাসিনাকে মাইনাস করে একটা রিফর্ম আওয়ামী লীগ মার্কেটে আনতে, এবং তাদেরকে পরবর্তী নির্বাচনে কিংবা মধ্যবর্তী কোনো নির্বাচন হলে কিংবা যেসব আসনে কিছু কিছু আসনে তারা প্রার্থিতা প্রত্যাহার করে সেখানে নির্বাচন দেবে, নির্বাচন দিয়ে আওয়ামী লীগের কিছু ব্যক্তিবর্গকে সংসদে ঢুকাবে, 10 থেকে 15 জন, এর থেকে কম হতে পারে, ঢুকিয়ে তারা বোঝানোর চেষ্টা করবে আওয়ামী লীগকে আমরা সুযোগ দিয়েছি, আমরা গণতান্ত্রিক পন্থা অবলম্বন করে সরকার পরিচালনা করছি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আর এই পরিকল্পনায় বাংলাদেশ আওয়ামী লীগের যারা সংস্কারপন্থী কিংবা যারা গাদ্দার, আপনারা তো চেনেন, স্বীকৃত কিছু গাদ্দার আছে, এবং আওয়ামী লীগের যে আমলাতান্ত্রিক মাফিয়া ছিল এই মাফিয়াদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, যোগাযোগ করেছে ইতিমধ্যে, অনেকের সাথে কথা হয়েছে, অনেকেই এই ব্যাপারে সায় দিয়েছে। এবং এইখানে তারেক রহমানের আরেকটা পরিকল্পনা হলো, যেহেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতবর্ষে অবস্থান করছে, সেহেতু শেখ হাসিনা যদি কোনোভাবে ভারতে তার কিছু একটা হয়ে যায়, মানুষের হায়াতের কথা তো আসলে বলা যায় না, যে কোনো সময় অঘটন ঘটতে পারে, তারা মনে প্রাণে চাচ্ছে শেখ হাসিনা ভারতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করুক, যাতে করে বাংলাদেশ আওয়ামী লীগ কয়েকটা খণ্ডে খণ্ডিত হয়ে যায়। এটা তো বাস্তব। বঙ্গবন্ধু কন্যা যদি তার জীবদ্দশায় বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করে না যান, আওয়ামী লীগের মধ্যে ইভেন শেখ ফ্যামিলির মধ্যে কয়েকটা গ্রুপ সৃষ্টি হবে, এইটা তো অনস্বীকার্য, এই কথা তো মিথ্যা না। এটা DGFI জানে, এটা তারেক রহমান জানে, এটা বিএনপি জানে, এবং বাংলাদেশের ইসলামিস্ট যতগুলো দল আছে সবাই জানে, এবং তারা এই প্রক্রিয়ার দিকে আগাচ্ছে। আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় সহসায় আসতে দেওয়া হবে না, যত দেরি করা যায় তত ভালো, কারণ শেখ হাসিনার শারীরিক অবস্থার যদি কোনো কারণে অবনতি হয়, তাদের চাওয়া সৃষ্টিকর্তা মাফ করুক, আল্লাহ যেন তাকে অনেক বেশি দিন বাঁচিয়ে রাখেন। আমি সেই দোয়া সবসময় করি, এখনো করছি, আবারও করব, ভবিষ্যতেও করে যাব, কারণ তারও বর্তমানে বাংলাদেশ ধ্বংসের দোরগোড়ায় পৌঁছে গেছে। সুতরাং আমরা চাই বঙ্গবন্ধু কন্যা সহি সালামতে বাংলাদেশে ফিরে যাক, এই রাজাকারদের বিরুদ্ধে বন্দোবস্ত করুক, বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপটকে উন্নত করে তিনি রাজনীতি থেকে বিদায় নিয়ে বাকি জীবন টুঙ্গিপাড়ায় গিয়ে অবস্থান করুক, আমরা এটা চাই। এখন এরা চাচ্ছে রিফর্ম আওয়ামী লীগ মাঠে নিয়ে এসে শেখ হাসিনাকে মাইনাস করে এই আওয়ামী লীগ দিয়ে তারা আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে একটা বার্তা দেবে যে আমরা আওয়ামী লীগকে সুযোগ দিয়েছি। এখানে তাদের হয়ে, অর্থাৎ বিএনপির হয়ে কাজ করতেছে DGFI, এবং তারেক রহমান বাংলাদেশে প্রবেশ করার পর থেকেই DGFI কে এখানে লেলিয়ে দিয়েছে এই রিফর্ম তত্ত্ব প্রতিষ্ঠা করার জন্য কিংবা প্রতিফলন ঘটানোর জন্য, যেটাই বলেন না কেন। এখানে সব থেকে বড় গাদ্দার সেনাপ্রধান ওয়াকার। আর ওয়াকার জানে যে আওয়ামী লীগ যদি পূর্ণ মাত্রায় শক্তি নিয়ে বাংলাদেশের স্বাভাবিক রাজনীতিতে ফিরে, টুডর টুমোরো ক্ষমতায় আসবে, জুলাই সন্ত্রাসীরাও জানে ক্ষমতায় আসবে, ইভেন তারেক রহমান নিজেও জানে আওয়ামী লীগ পূর্ণ মাত্রায় ক্ষমতা নিয়ে আসলে, স্বাভাবিক রাজনীতিতে ফিরলে তাদের বাপের শক্তি নাই আওয়ামী লীগের মতো দলকে তারা ঠেকিয়ে রাখবে, তারা ঠেকিয়ে রাখতে পারবে না, তারা সেটা জানে। এবং জুলাই সন্ত্রাসী ইউনুস থেকে শুরু করে
জামাত, হোয়াটএভার, যারা 5 আগস্টের সেই তথাকথিত জঙ্গি উত্থানের সাথে সম্পৃক্ত ছিল, এরা সবাই জানে আওয়ামী লীগ পূর্ণ মাত্রায় ফিরলে এরা কেউ রক্ষা পাবে না। সেই জন্য সবাই সম্মিলিতভাবে রিফর্ম আওয়ামী লীগ মার্কেটে নিয়ে আসার একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এটা চলছে, আপনারা খুব শীঘ্রই এটার বিষয় দেখতে পাবেন। যারা অতি উৎসাহী হয়ে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে, তাদের অতীতের ইতিহাস ঘেটে দেখেন, এরা মুক্তিযুদ্ধের পক্ষে কখনো কথা বলেনি। এরা সারা জীবন বিএনপির দালালি করেছে, অতিরিক্ত মুক্তিযুদ্ধের ভালোবাসা দেখাচ্ছে, স্বাধীনতার পক্ষের ভালোবাসা দেখাচ্ছে, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা দেখাচ্ছে। এদের সন্দেহের বাইরে রাখা চলবে না। অনেকে বলতে পারেন আপনারা আসলে কাউকে বিশ্বাস করেন না, একাই আপনারা সবকিছু উদ্ধার করবেন। দেখেন, যারা ষড়যন্ত্রকারী তাদের বিরুদ্ধে তো কথা বলতেছি না, তাদের বিষয়ে সাবধান থাকার জন্য, সচেতন থাকার জন্য আমি বলতেছি। এখানে কারা কারা সম্পৃক্ত আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অতীতের ইতিহাস তাদের ঘেটে দেখেন, তাহলে বুঝতে পারবেন। সারা জীবন বিএনপির দালালি করেছে, হঠাৎ করে এখন বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেছে, আলটিমেটলি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে। এদেরকে সন্দেহের তালিকায় রাখতে হবে। 5 আগস্টের পরের ভূমিকাগুলো দেখেন এদের, তারপরেও বুঝতে পারবেন যে এরা আসলে কি চাচ্ছে। এরা চাচ্ছে এদেরকে দিয়ে মুক্তিযুদ্ধের বয়ান উৎপন্ন করে, এদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা অনুভূতির জায়গা সৃষ্টি করে এদের পক্ষে। এরা একটা সময় যখন বলবে শেখ হাসিনার বয়স হয়ে গেছে, উনি আর দল চালাইতে পারবেন না, আপনারা নতুন নেতৃত্বের চিন্তা ভাবনা করেন, আপনারা শেখ হাসিনার বর্তমানে আওয়ামী লীগকে নিয়ে কাদেরকে নিয়ে আগাবে, আওয়ামী লীগ এই ধরনের চিন্তা ভাবনা করেন। এই ধরনের মানসিকতা, এই ধরনের প্রবণতা আপনাদের মনের মধ্যে সৃষ্টি করার জন্য তারা এই ধরনের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এবং এই চেষ্টা যে সফল হবে না সেটা আমরা খুব ভালো করে জানি, কারণ বঙ্গবন্ধু কন্যার জীবদ্দশায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তার বাইরে গিয়ে সংস্কারপন্থীদের কথা শুনে রিফর্ম আওয়ামী লীগ তত্ত্ব কখনোই মেনে নেবে না। তৃণমূলের নেতাকর্মীদের প্রতি একটা আহ্বান থাকবে, আপনারা এই ষড়যন্ত্র তত্ত্ব থেকে বের হয়ে আসেন। যারা এখন কথা বলতেছে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলুক, বাট তাদের কোনো ষড়যন্ত্রের পথে আপনারা পা বাড়াবেন না। একটা বিষয় মাথায় রাখবেন, এরা সবসময় মুক্তিযুদ্ধের কথা বলতেছে, আওয়ামী লীগের কথা বলতেছে, কিন্তু শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার কথা একবারের জন্য স্বীকার করে না, বলে না। কারণ তারা শেখ হাসিনাকে চাচ্ছে না, তারা চাচ্ছে শেখ হাসিনা মাইনাস হয়ে যাক। এটা হচ্ছে সব থেকে বড় সত্যি কথা। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আওয়ামী লীগের যত শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন এই মুহূর্তে তাদের প্রায় সবাই দেশের বাইরে রয়েছেন। আর বাংলাদেশে যারা আছেন এটা বিরাট অংশ জেলখানাতে আছেন, অন্য অংশ যারা আছেন তারা পালিয়ে আছেন। মূলধারার নেতৃত্ব দিতে পারেন এরকম কোনো মানুষকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মামলা হয়নি, মোকদ্দমা হয়নি, কিন্তু আওয়ামী লীগের 4বার 5বার সংসদ সদস্য হয়েছেন, মন্ত্রী হয়েছেন। এরকম মানুষও শেখ হাসিনার পতনের পর গত প্রায় 20 মাসের মধ্যে একটি টু শব্দ উচ্চারণ করেননি। তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে। অনেকে বলছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ হবে, অমুক আসতে পারেন, অমুক ভাই আসতে পারেন, তমুক ভাই আসতে পারেন। কিন্তু দুনিয়ার সব মানুষ কথা বললেও ভাই বা ভাবির পক্ষ থেকে কোনো রকম কথাবার্তা বলা হচ্ছে না। অনেকে বলার চেষ্টা করছেন যে এরকম বিপদ তো 17 বছর ধরে জামাতের উপর ছিল, কই জামাত তো মুখ বন্ধ করেনি, তারা জেলে গেছে, জুলুম অত্যাচার সহ্য করেছে, তারপর জেলখানা থেকে বের হয়েছে, বের হয়ে আবার তারা আন্দোলন করেছে, লড়াই সংগ্রাম করেছে, আবার ফেল করেছে। একইভাবে বিএনপির অবস্থা ছিল আরও করুণ। তাদের এক একজনের বিরুদ্ধে 300, 400, 500 করে মামলা। তাদের প্রধান নেতা কারাগারে, বেগম খালেদা জিয়া কারাগারে। দ্বিতীয় প্রধান নেতা যিনি আছেন তিনি দেশের বাইরে ছিলেন। আর সরকারের পক্ষ থেকে এই দুজন নেতাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, শীর্ষ নেতৃবৃন্দ যারা আছে তাদের একটা বিরাট অংশকে সরকার ভয় ভীতি দেখিয়ে আন্দোলন এবং লড়াই সংগ্রাম থেকে দূরে রাখার চেষ্টা করা, এবং অনেককে মির্জাফর বেঈমানে পরিণত করার যে মাস্টার প্ল্যান আওয়ামী লীগ করেছিল, তার প্রেক্ষিতে প্রায় 17 বছর ধরে বিএনপি রাজপথে ঘুরে বেরিয়েছে বিচ্ছিন্নভাবে, কিন্তু কখনো দেশ ছাড়া হয়নি। ফলে দীর্ঘকাল পরে হলেও বিএনপি আবার ক্ষমতায় এসেছে। আর যে জামাত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিরূপে স্বীকৃত, এবং যে জামাতকে একটি রাজনৈতিক শক্তি হিসেবে যারা কেউ স্বীকারই করতে চায়নি, সেই জামাত এখন দেশের প্রধানতম বিরোধী দল। এবং একই সঙ্গে গত 17 মাস ধরে তারা এমন একটা ভাইব তৈরি করে রেখেছিল যে পুরো দেশ তারা চালাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা চালাচ্ছে, এবং সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচন যেভাবে হোক না কেন সেই নির্বাচনে জামাতই ক্ষমতায় আসবে। তো এই যে জামাত এবং বিএনপির যে সার্ভাইভাল পাওয়ার, সেই সার্ভাইভাল পাওয়ারের সঙ্গে আওয়ামী লীগের সার্ভাইভাল পাওয়ারের এরকম দুর্দশা হলো কেন? আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে,
অনেকে জেলে আছেন। তো এই ঘটনা তো বিএনপির ক্ষেত্রে হয়েছে। আওয়ামী লীগের একটি লোককে এখন পর্যন্ত ক্রস ফায়ারে ফেলা হয়নি। বিএনপির অনেক লোককে ক্রস ফায়ারে ফেলা হয়েছে। বিএনপির অনেক নেতাকে গুম করা হয়েছে, দেশান্তরী করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের কোনো লোককে তো এখনো পর্যন্ত গুম করা হয়নি। কিন্তু আওয়ামী লীগ কেন এত ভয় পাচ্ছে, কেন মাঠে আসছে না? এবং আওয়ামী লীগের সঙ্গে যারা একেবারেই সম্পৃক্ত নয়, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কোনো সময় কখনো বেনিফিশিয়ারি ছিলেন না, এরকম কিছু কিছু লোক মাঝে মধ্যে বিচ্ছিন্নভাবে জয় বাংলা বলার চেষ্টা করছেন, 32 নম্বরে যাওয়ার চেষ্টা করছেন, অনেকে জেলে গেছেন। আর মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে কিছু ভাড়াটিয়ে লোক দিয়ে কালে ভদ্রে সেই জয় বাংলা স্লোগান দিয়ে বিচ্ছিন্নভাবে একটা ফটো সেশন করার চেষ্টা করা হচ্ছে। 10 জন, 20 জন, 25 জন লোক। আর এআইয়ের মাধ্যমে অতীতের যে মিছিলগুলো রয়েছে, 2000, 3000, 4000 যে মিছিলগুলো আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, সেই মিছিলগুলোকে সামনে এনে প্রচার করা হচ্ছে। আজকে যাত্রাবাড়িতে মিছিল হলো, আজকে অমুক জায়গায় মিছিল হলো, ইত্যাদি ইত্যাদি। জাস্ট একটা বোগাস জিনিসের উপর সব কিছু চলছে। দেশের বাইরে যারা আওয়ামী লীগের লোকজন আছেন, তারা মূলত এখন এক গ্রুপ রয়েছেন ইয়ানফসি, আর এক গ্রুপ তসবিহ তাহলিল করছেন, আর এক গ্রুপ মক্কা মদিনা ঘোরাফেরা করছেন, অতিমাত্রা আল্লাহ বিশ্বাসী হয়ে পড়েছেন। এবং কিছু কিছু মানুষ ওয়েব মিটিং করে কাটাচ্ছেন। আর এই বিপদের দিনেও নানা রকম ফন্দি ফিকির করার চেষ্টা করছেন। অনেকে বিএনপির সঙ্গে আত্মীয়তার বন্ধন যাদের আছে বা অন্য কোনো সুযোগ সুবিধা যাদের আছে, সেই আত্মীয়তার বন্ধন তারা সেই রক্ষা করে তারা সেই যাকে বলা হয় বিএনপির সঙ্গে একটা নেগোসিয়েশন করার চেষ্টা করছেন। এরবারে যাদের ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, তারা সেই ব্যবসা বাণিজ্যের বিষয়ে তারা সেই অনেকে ব্যাংকে দেনাদার হয়ে পড়েছেন, অনেকে সর্বস্ব হারিয়ে ফেলেছেন, তারপরে অনেকে রীতিমতো দেউলিয়া হয়ে গেছেন। তারা এই বেঁচে থাকাটাই এখন রীতিমতো নিজেদের কাছে অভিশাপ হিসেবে মনে করছেন। এই অবস্থায় আওয়ামী লীগের ভবিষ্যৎ কী? তো বিভিন্ন সমাজে বিভিন্ন জনের কাছে যাই, অনেকে আসেন, দেখা হয়, সাক্ষাৎ হয়। যেহেতু সামাজিক মাধ্যমে কথাবার্তা বলি, টেলিভিশনে কথাবার্তা বলি, লেখালেখি করি, রাজনীতির সঙ্গে জড়িত আছি, শুধু ইলেকশন করিনি, ক্ষমতা রাজনীতি আসলে আমার দ্বারা হয়নি বা হয়তো আগামীতে হবেও না, কিন্তু গণমানুষের সঙ্গে যে সম্পৃক্ততা, যোগাযোগ, এই সংক্রান্ত যে রাজনীতি, সেটা চালিয়ে যাচ্ছি। ফলে মানুষ প্রাণ খুলে আমার সাথে তাদের মতামত শেয়ার করে, অনেক কথা জিজ্ঞাসা করে, অনেক মতামত আমার কাছে তারা বলে যে আপনি যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে, আপনি এই কথাগুলো বলেন। তো এরই ধারাবাহিকতায় অতি সম্প্রতি আওয়ামী লীগ মাইন্ডেড একজন বেশ বুদ্ধিজীবী প্রকৃতির মানুষের সঙ্গে কথা হলো। তো তিনি যেটা বললেন সেটা হলো যে জামাতের বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে তার আলাপ আলোচনা হয়েছে, এবং সেই শীর্ষ নেতা যারা আছেন তারা সেই ভদ্রলোককে এত সুন্দর যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, উপাত্ত দিয়ে বুঝিয়েছেন যে আওয়ামী লীগের রাজনীতি কেল্লাফতে, আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না। তারপর আওয়ামী লীগের অবস্থা মুসলিম লীগের দশা হবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা। এবং আমি ওনার কাছে ডিটেলসে জিজ্ঞাসা করিনি। নিঃসন্দেহে সেই ভদ্রলোক ইন্টেলেকচুয়াল লেভেলের একজন মানুষ আওয়ামী লীগের, আর তার সঙ্গে জামাতের যাদের দেখা সাক্ষাৎ হয়েছে তারাও লেম্যান নয়, তারা নিঃসন্দেহে জামাতের ইন্টেলেকচুয়াল, এবং তাদের মধ্যে রাজনৈতিক যে আলাপ আলোচনা হয়েছে সেখানে যুক্তিতর্কের ভিত্তিতে এবং রাজনৈতিক যে দর্শন বা পলিটিক্যাল ফিলসফি সেই অনুযায়ী আলাপ আলোচনা হয়েছে। এবং সেই আলোচনা দ্বারা আওয়ামী লীগের যে লোকজন আছেন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন যে আয় হায় এখন কি হবে, আওয়ামী লীগ তো আর টিকবে না, থাকবে না, ইত্যাদি ইত্যাদি। তো তিনি আমার পরামর্শ জিজ্ঞাসা করলেন। তো আমি খুব সেদিন ব্যস্ত ছিলাম, বা কী বলেছি আমার সেটা মনে নাই, কিন্তু আজকের এই কন্টেন্ট তৈরি করতে গিয়ে আমার কাছে মনে হলো যে এই বিষয়টা নিয়ে আলোচনা করা খুবই জরুরি। জরুরি এই কারণে যে আওয়ামী লীগের যে মানুষগুলো খুব বেশি স্বপ্ন দেখছেন, তাদের জন্য বলি যে বিগত যে নির্বাচনটি হয়ে গেল, সেই নির্বাচনে যারা প্রকাশ্যে আছেন তারা সবাই কিন্তু বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে একটা নেগোসিয়েশন করেছেন। অনেকে বিএনপিকে ভোট দিয়েছেন, অনেকে জামাতকে ভোট দিয়েছেন। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের যে হুকুম ছিল ভোট বর্জন করা,
কিংবা ভোট না দেয়া, এই আহ্বানে আওয়ামী লীগের কোনো লোক সাড়া দেয়নি, হাতে গোনা অল্প কিছু লোক ছাড়া। বেশিরভাগ লোকই স্থানীয় পরিবেশ প্রতিবেশের সঙ্গে কমপ্লাই করেছে এই কারণে যে সমাজে তাদের বাস করতে হবে। তারা যদি সেই যারা বিদেশে পালিয়ে আছেন তাদের কথা মতো ভোট না দেন এবং ভোটের পরে বিএনপির লোক কিংবা জামাতের লোক যারা বিজয়ী হবে তারা যদি এসে আওয়ামী লীগের বাড়িতে হামলা করে মামলা দেয়, তাহলে তারা কোথায় যাবে? কাজেই তারা কমপ্লাই করেছে। ইট মিনস আওয়ামী লীগ সম্পর্কে তাদের যে ধরনের একটা দুর্বলতা ছিল, সমর্থন ছিল, সেটা অনেকটা অর্ধেক অংশে কমে গেছে এই ভোটের মাধ্যমে। 2 নম্বর হলো যে অনাভ্যাসে বিদ্যানাশ। দীর্ঘদিন ধরুন আপনি একটা বিষয় চর্চা করছেন না, একটা বিষয় আলোচনা করছেন এবং আপনি সঙ্গের মধ্যে থাকছেন না, তখন আপনি সঙ্গতের কারণে সেই সঙ্গ থেকে আলাদা হয়ে যাবেন। আওয়ামী লীগ যে একটা আদর্শ, একটা রাজনৈতিক বিশ্বাস কিংবা আওয়ামী লীগের মানে যে স্লোগানগুলো রয়েছে, সবার সমিতি সেমিনারগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে মানুষ উজ্জীবিত হয়ে সে স্মরণ করে যে আমি আওয়ামী লীগ করি। এটি গত 20 মাস ধরে চলেনি এবং আগামী 20 মাস ধরে এই ধরনের কর্মকাণ্ড যদি না চলে তাহলে অনেক মানুষ ভুলে যাবেন যে আওয়ামী লীগ নামক একটি দল আছে। যেভাবে এখন জাতীয় পার্টির অবস্থা হয়েছে, যেভাবে মুসলিম লীগের অবস্থা হয়েছে এবং আরও অনেক পার্টির অবস্থা হয়েছে, সেভাবে আওয়ামী লীগের অবস্থা হতে পারে না হওয়ার কোনো রিজন নেই। এই দুটো কারণ, অনাভ্যাসে বিদ্যানাশ। 3 নম্বর হলো যে অভিমান। আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা অভিমান। এখন বাংলাদেশে যারা টিকে আছে তাদের প্রায় সবাই নিরীহ আওয়ামী লীগ। তারা কেবলমাত্র আওয়ামী লীগ করতেন, জয় বাংলা স্লোগান দিতেন, বঙ্গবন্ধুকে ভালোবাসতেন আর শেখ হাসিনাকেও ভালোবাসতেন। তো সেই অর্থে যেটি হলো যে 17টি বছর ধরে যারা সারা দেশ লুটপাট করল, যাদের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর রীতিমতো গজব নাজিল হয়ে গেছে, সেই মানুষগুলো প্রায় সবাই তারা দেশের বাইরে নিরাপদে পালিয়ে গেছে। লন্ডন, আমেরিকা, কানাডাতে যার যার অবস্থান থেকে তারা ভালো আছেন, খেয়ে পড়ে আছেন, বউ বাচ্চা নিয়ে আছেন। যাদের ছেলে মেয়ে গুলশান বনানীতে আছে, বিদেশি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তারা কেউ খারাপ নেই। কিন্তু যারা বাংলাদেশে আওয়ামী লীগের কোনো সুযোগ নেয়নি গত 17 বছরে, তারা কেউ ভালো নেই। ফলে যখন বিদেশে পলাতক অবস্থায় কেউ বড় বড় কথা বলে, হুকুম দেয়, আহ্বান জানায়, এটা করো ওটা করো, তখন তাদের আসলে মেজাজ গরম হয়, অভিমান হয়, কষ্ট হয় এবং কোনো অবস্থাতেই তারা মানে তাদের এই যে পালিয়ে যাওয়া, বিদেশে চলে যাওয়া বা বাংলাদেশে ফেরত আসার যে সাহস না থাকা, এটাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সহজভাবে নিচ্ছেন না। এবং এর ফলে যে অভিমান তৈরি হচ্ছে, সেই অভিমানের ফলে আওয়ামী লীগ আগামীতে সারভাইভ করবে, রিভাইভ করবে, বড় কিছু করবে, এটা ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাবে। জামাতের কথা মতো এই যে নেতিবাচক বিষয়গুলো, এগুলোই হবে। ইতিবাচক বিষয়গুলো কি? ইতিবাচক বিষয় হলো কোনো অপশন না থাকা, যেভাবে বিএনপির ক্ষেত্রে এইভাবে হয়েছে। এবছর মানুষ বিএনপিকে ভোট দিয়েছে, এর কারণ হলো তাদের কোনো অপশন ছিল না। অপশন ছিল জামাতের লোকজন ভোট দিয়েছে এবং সাধারণ মানুষ চিন্তা করলো যে যদি বিএনপিকে ভোট দেওয়া না হয়, আওয়ামী লীগ মাঠে নেই, জাতীয় পার্টি নেই, তাহলে জামাতের মতো একটি দক্ষিণপন্থী রাজনৈতিক দল যদি চলে আসে, আমাদের দেশও আফগানিস্তান হয়ে যাবে। ফলে যে যার অবস্থানে থেকে তারা কিন্তু অনেকটা বাধ্য হয়ে বিএনপিকে ভোট দিয়েছে। চলমান অবস্থায় বিএনপি যদি ফেল করে এবং এখন যে অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থা যদি আরও অবনতি হয়, মানুষজন বারবার শুধু আওয়ামী লীগকে স্মরণ করবে। আর আওয়ামী লীগের সেই পলাতক নেতা যারা আছেন, তাদের মধ্যে এক ধরনের সাহস শক্তি হবে, শাখসিয়াত তৈরি হবে। তারা মনে করবে তারা সঠিক ছিল এবং বাংলাদেশ তাদের জন্য কাঁদছে। তারা হুট করে একদিন সদল বলে বাংলাদেশে চলে আসতে পারে। ইট উইল বি অ্যান অ্যাক্সিডেন্ট, জাস্ট লাইক তারেক রহমানের মতো। তারেক রহমান সাহেব এই যে 25 তারিখে, ডিসেম্বর মাসের 25 তারিখে অল অন এ সাডেন তিনি যে চলে এলেন, তিনি নিজেও ভাবতে পারেননি 23 তারিখে 22 তারিখে যে তিনি এইভাবে চলে আসতে পারেন। তো তিনি চলে এসেছেন। তো এইভাবে শেখ হাসিনা চলে আসতে পারেন। বাংলাদেশে তো অসম্ভব বলে কোনো জিনিস নেই। এই কদিন আগে আইসিটি কোর্ট, সে কী দাপট, এখন আবার দেখা গেল কোর্টের যারা প্রসিকিউটর তারা তাদের অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের এই দেশে আসলে ক্ষমতা যেতেও দেরি লাগে না, ক্ষমতা হারাতেও দেরি লাগে না, জেলখানা যেতেও দেরি লাগে না, আবার সিংহাসনে বসতেও দেরি লাগে না। ডিজিএফআইয়ের
সেই ডিজি মামুন খালেদ তিনি গ্রেপ্তার হয়েছেন। কল্পনা করা যায় এর আগে আরও অনেকে ডিজিএফআর কর্মকর্তা তারা এই মামলায় পড়েছেন, জেলে গেছেন, চাকরিচ্যুত হয়েছেন, কিন্তু তারপর ওই চেয়ারটায় বসার পরে তাদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়ে যায়। এবং সে শুধু ডিজি নয়, যে কোনো ওখানে একজন ক্যাপ্টেনের পদের কর্মকর্তা গেলেও সে নিজেকে দেশের রাষ্ট্রপতি মনে করে। তো আবার যখন চাকরি চলে যায় বা ওখান থেকে ট্রান্সফার হয়ে যায় তখন আর তাদের সেই ভাবসাব থাকে না। আমাদের রাজনীতির ক্ষেত্রেও তদ্রূপ। এখন এই রাজনীতিতে যারা মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, তারা যে মাস তিনেক আগেও দুর্দশার চরম মানে যাকে বলা হয় অতলান্তে ছিল, এটা তাদেরকে দেখে বুঝতে পারবেন না। তো কাজেই আওয়ামী লীগ যত দুর্দশাগ্রস্তই থাকুক না কেন, পরিস্থিতি যদি তাদের অনুকূলে চলে আসে, অল অন সাডেন দেখবেন তারা হালুম করে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ফেরত আসতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা আছে যে অপরচুনিটি, একটা সুযোগ তাদেরকে আবার ফিরিয়ে আনতে পারে। তারপর বর্তমান সরকারের ব্যর্থতা তাদেরকে ফিরিয়ে আনতে পারে। আর এর বাইরে এনি অ্যাক্সিডেন্ট, যে কোনো রাজনৈতিক দুর্ঘটনা, সেটা কিভাবে কোন ফর্মে হবে জানি না, এটা হওয়া খুব স্বাভাবিক এবং এটা হওয়ার সম্ভাবনাও প্রচুর রয়েছে। তো যে কোনো দুর্ঘটনায় যে রাজনৈতিক শূন্যতা যদি তৈরি হয়, সেই শূন্যতা পূর্ণ করার ক্ষমতা এখনও পর্যন্ত একমাত্র আওয়ামী লীগের আছে, এর বাইরে অন্য কোনো দলের নেই। সেক্ষেত্রে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা আমি এইভাবেই দেখছি।